টিম থেরাপি নিয়ে রাজ্যে এখন চারিদিকে রীতিমতন একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। নতুন সরকার তৈরি হওয়ার পরে এ রাজ্যে একের পর এক যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা যাদের নাম দুর্নীতিতে উঠে আসছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বা তাদেরকে চিহ্নিত করে পুলিশ নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। আর সেখানেই চলছে ডিম থেরাপি। শুরুটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে সোনারপুরে সেই ডিম থেরাপি শুরু হয় এবং তারপরে কার্যত সেটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। মানে তা সে মানুষ বাইরে বেরোচ্ছে, কেউ বিরোধী দলের মানে বিরোধী দল করে, মানে অর্থাৎ বিজেপি বাইরে অন্য যে কোনো দল করেন তার সঙ্গেই সেই ডিম থেরাপি চলছে। তার নাম দুর্নীতির খাতায় থাকুক না থাকুক প্রয়োজন নেই সেসব জানার, তাকে ডিম ছুটতে হবে। এটাই হয়ে উঠেছে এখন রাজ্যের প্রধান ট্রেন্ড। এবং কলকাতা হাইকোর্ট রীতিমতন এই বিষয়টা নিয়ে একটা উষ্মা প্রকাশ করেছেন এবং কেন এটা বারবার হচ্ছে সেইটা নিয়েও জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছে। আহ, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করেও ডিম ছোড়া হয়, কারণ তিনি ওখানে গিয়েছিলেন দলীয় এক কর্মী, তার বাড়িতে, সেই কর্মী তিনি মারা গিয়েছেন, সেই বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে হঠাৎই তার উপরে চড়াও হয় এলাকার কিছু মানুষ যারা কিনা মূলত বিজেপি করেন বলেই জানা যায়। তারা ক্রমাগত তার গাড়ি লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন, তাকে রীতিমতো আক্রমণ করার চেষ্টা করেন এবং আহ, তার অভিযোগ, মীনাক্ষী মুখোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছেন যে সেখানকার যে পুলিশ প্রশাসন বা সেখানে যে পুলিশ উপস্থিত ছিলেন, পুলিশ কর্মীরা, তারা প্রত্যেকেই তাকে কোন রকমের এলাকার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, রাদার দেন যারা এই কীর্তিটা করছেন তাদেরকে প্রতিহত করা বা তাদেরকে অ্যারেস্ট করার বদলে। এই ডিম থেরাপি বা এই যে কাজটা হচ্ছে, এটা কি সত্যি মানে খুব ভালো কিছু? সোশ্যাল মিডিয়া জুড়ে এ ধরনের কোনো প্রতিবাদ বা কেউ যদি এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করে তাহলেই তাকে রীতিমতন আক্রমণ করা হচ্ছে, তাকে যা তা বলা হচ্ছে। তো কার্যত বিগত সরকার যেভাবে মানে যাদের আন্ডারে একের পর এক গুন্ডা বাহিনী থেকে শুরু করে এ ধরনের কীর্তিকলাপ হাজারো করে বেরিয়েছেন, সেই বিগত সরকারের যে সমস্ত মানে এক্ষেত্রে যে সমস্ত কাজকর্মগুলো দেখা গেছিল তাদের কর্মীদের আহ, পক্ষ থেকে, সেই একই জিনিস তো শুরুতেই দেখা যাচ্ছে এই পার্টির আন্ডারেও। কোথাও গিয়ে কি সেখানে রাশ টানাটা এবারে জরুরি হয়ে পড়েছে? প্রশ্ন উঠছে, প্রশ্ন থাকছে। নমস্কার, আমি অনিরুদ্ধ। এই ডিম থেরাপি বা এই যে মানুষ বা সাধারণ মানুষ নাকি কথায় কথায় আইন হাতে তুলে নিচ্ছেন। আগের সরকারের সময় পুলিশের সম্পর্কে বারবার বারবার অভিযোগ উঠেছে যে পুলিশ নাকি ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। বিভিন্ন জায়গায় যারা শাসক দলের নেতা মন্ত্রী যারা ছিলেন তারা পুলিশকে কার্যত ব্যবহার করতেন নিজেদের স্বার্থে। মানুষ, সাধারণ মানুষ, তারা যখন কোনো ন্যায় চাইতে যেত সেখানে, সেই ন্যায় বদলে পুলিশ প্রশাসন কি করতো না, তাদেরকে দেখিয়ে দিত অমুক নেতার অর্ডার আছে তাই জন্য হবে না, অমুক নেতার বলে দিয়েছেন তাই জন্য আমরা কোনো অভিযোগ নিতে পারবো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী বা তাদের ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নিত না পুলিশ প্রশাসন। এখানেও নতুন সরকার তৈরি হওয়ার পরে, অর্থাৎ মাত্র 2 মাস হতে চলেছে এই সরকারের বয়স, তাতেই দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় যারা এই হাতে মানে রীতিমতন আইনের শাসন তুলে নিচ্ছেন এলাকার মানুষ, যারা কিনা মূলত জয় শ্রীরাম ধ্বনি বা বিজেপির কথা বলে তারা সামনে এগিয়ে আসছেন এবং এই কাজগুলো করছেন এলাকার মানুষের ক্ষোভ বলে, সেখানেও তো তাহলে একই প্রশ্ন উঠছে, প্রশাসনের উপরে এখন প্রথম থেকে কি কন্ট্রোল হারাচ্ছে বিজেপি সরকার? প্রশাসনকে কি ঠিকভাবে কাজে লাগাতে পারছে না বিজেপি সরকার? শুভেন্দু অধিকারী কি মানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি কি কোথাও না কোথাও গিয়ে
এই মুহূর্তে মানে শুরুতেই এই বিষয়গুলো নিয়ে একটুখানি উদাসীন হয়ে পড়ছেন? প্রশ্ন কিন্তু থাকছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। বারবার আমরা দেখেছি, তা সে সাংসদ হোক, বিধায়ক হোক, প্রাক্তন বিধায়ক হোক, প্রাক্তন সাংসদ হোক, কাউন্সিলর হোক, যেই হোক, অভিযোগ যেমন উঠছে বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রাক্তন সরকার বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, প্রমাণ পাওয়া যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, সেগুলো সব হচ্ছে। প্রশাসনকে কাজে লাগিয়ে কেন তাদেরকে সরাসরি শাস্তির জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে না, এবং সেখানে সাধারণ যারা আসছে, মানে সাধারণ বলবো না, তাদেরকে পার্টি কর্মী বলবো, সেটা পরের বিষয়, কারণ যাদের উপরে আক্রমণ হচ্ছে তারা বারবার বারবার এই সমস্ত লোকেদেরকে বিজেপি কর্মী বলে দাবি করছেন। তো সেই যে যারাই হোক, সেটা সাধারণ মানুষ হোক, বিজেপি কর্মী হোক, হুএভার ইট মে বি, তাদেরকে প্রতিহত কেন করা যাচ্ছে না, এটাই হলো গিয়ে সব থেকে বড় প্রশ্ন। প্রশাসন তো সেখানে রয়েছে, পুলিশের সামনেই ঘটনাগুলো ঘটছে, শুধু সেই সমস্ত লোকজন যারা কিনা যাদের ওপরে এই ডিম বর্ষণ হচ্ছে বা যাদের ওপরে আক্রমণটা হচ্ছে, তারা তো শুধু আক্রান্ত নন, তার সঙ্গে পুলিশও আক্রান্ত হচ্ছে প্রত্যেক দিন। পুলিশের ওপরে মুহুর মুহুর ডিম ছোড়া হচ্ছে, পুলিশ সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কাজে বাধা পড়ছে। তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো কেন কড়া হাতে দমন করা যাচ্ছে না? দু এক জায়গায় দু একটি ভিডিও সামনে এসেছে যেখানে পুলিশ কর্তা তিনি এসে বলছেন যে যদি কেউ কোনো ধরনের ভিড় এই এলাকায়, বা কোনো একজন হয়তো মানে রাজনৈতিক নেতা বা কর্মীকে অ্যারেস্ট করা হবে, সেখানে দাঁড়িয়ে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে যদি অতিরিক্ত মানে কেউ শাসন মানে আইনের শাসন নিজের হাতে তুলে নেন, তাহলে সেই পুলিশ কর্তা তিনি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। এটা দু একজনের কাছ থেকে শোনা গেল, সবাইকার কাছ থেকে নিয়ম করে কেন শোনা যাচ্ছে না? কোথাও কোথাও পুলিশ কেন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকছেন? আজকের এক্সাম্পলটাই যদি নেওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়, ভিডিওতে দেখা গিয়েছে যে পুলিশ প্রশাসনের যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কেউই সেই মুহূর্তে যারা এই কাজ করছেন তাদেরকে প্রতিহত করছেন না, তারা কার্যত হেল্পলেস অবস্থায় দাঁড়িয়ে আছেন। পুলিশ প্রশাসনে পুলিশ ফোর্স কি সংখ্যায় কম? যদি কম হয় তাহলে আর্জি করব যে সেখানে পুলিশ ফোর্স ক্রমেই বাড়ানো হোক, পুলিশের নিয়োগ হোক আরো বেশি পরিমাণে, যাতে বিভিন্ন জায়গায় আইনের শাসন পরিষ্কারভাবে বলবৎ করা যায়। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় পরবর্তী সময় প্রেস মিট করে বলেছেন যে ওই জেলার এসপি তিনি আশ্বাস দিয়েছেন, এবং আশ্বাস দেওয়ার পরে কিছু কিছু এই যারা এই কীর্তির সঙ্গে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আরো বাকিদের ধরপাকড় করার কাজ চলছে। একটা ক্ষেত্রে না হয় পুলিশ আশ্বাস দিয়েছেন এবং সেই কাজটা হচ্ছে, কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটছে তখন সেখানে প্রশাসনের তরফে বা পুলিশ প্রশাসনের তরফে সেইভাবে ফোর্স হাজির হচ্ছে না কেন? এমন কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না যাতে পরবর্তী সময় বা তারপরে যারাই এই কীর্তি করতে যাবে তারা রীতিমতন ভয় পাবে? কেন সেই ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কোথায় ফাঁক থেকে যাচ্ছে সেগুলোর? যদি শুরুতেই এতটা ঢিলে ঢালা বিষয় চলতে থাকে তাহলে আগামী দিনগুলোতে তো প্রশ্ন উঠবে সরকারের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে প্রচুর আশা ভরসা নিয়ে মানুষ তাদেরকে এত বড় একটা ম্যান্ডেট দিয়েছেন। 15 বছরের যে জগদ্দল পাথর তাদেরকে সরিয়েছে মানুষ। তার আগে 34 বছরের বাম শাসন সেটাও সরে গিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন সাধারণ মানুষ। তারা সেই আশাতে এনেছিলেন যে যাতে সুশাসন রাজ্যের বুকে প্রতিষ্ঠিত হয়। সুশাসন তো হয়নি, বরং সেটা কুশাসনে পরিণত হয়েছিল, আমরা সবাই জানি। গুন্ডাগিরি থেকে শুরু করে কি না হয়েছে সেখানে, তোলাবাজি, রাহাজানি, অ্যাট্রোসিটিস চারিদিকে ভর্তি হয়ে গিয়েছিল। মানে গোটা রাজ্যটা মানে একটা মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যখন কিনা সাধারণ মানুষ তারা কিনা রীতিমতন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। আবার মানুষ তাদের ম্যান্ডেট চেঞ্জ করেছে, বিজেপির হাতে দায়িত্ব দিয়েছে রাজ্য শাসনভার চালানোর। শুভেন্দু অধিকারী তিনি সামনে থেকে লিড করছেন এই
রাজ্য সরকারকে। কিন্তু প্রশ্ন হলো, এই যে যে ধরনের ঘটনা ঘটছে, বারুইপুরের ক্ষেত্রে আমরা দেখলাম যে ঘটনা দুদিন আগে ঘটে গেল, আমরা এর আগেও প্রতিটি ক্ষেত্রে দেখেছি যখনই কাউকে অ্যারেস্ট করা হচ্ছে মানুষের নাকি এত ক্ষোভ বিক্ষোভ যে তারা মুহুর্মুহু ডিম ছুঁড়ে মারছেন। এটা কি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? যদি ট্রেন্ড হয়ে দাঁড়ায় তাহলে এটা খুব বিপজ্জনক। তার কারণ এই যে যে কাজটা হচ্ছে, আজকে না হয় তারা ডিম ছুটছেন, কালকে ক্ষোভ দেখাতে গিয়ে সেই ভিড়ের মাঝখান থেকে চারটি ইট পাথর ছুঁড়ে আসবে না, উড়ে আসবে না, তার কি গ্যারান্টি দিতে পারেন? পুলিশ প্রশাসনকে আরো কড়া হওয়ার কি প্রয়োজনীয়তা নেই? ধেয়ে আসলো চারটে এমন কিছু জিনিস যেগুলো কিনা ভয়ঙ্কর রকমের ক্ষতিকারক হতে পারে, যেটা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সেই ভিড়ের মাঝখান থেকে কে লুকিয়ে আছে আপনারা কি জানেন? সাধারণ মানুষ না সেখানে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে বলে আপনারা সেই বিষয়গুলোকে উড়িয়ে দিচ্ছেন। দেখা গেল কেউ সেখানে সাবোটেজ করলো, কিভাবে সামলাবেন? প্রশ্নের মুখে তো আপনারাই পড়বেন, কোর্ট তো আপনাদেরকে ছেড়ে কথা বলবে না, আইন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। তাই কোথাও না কোথাও গিয়ে সচেতনতাটা দরকার। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবু একটা সরাসরি ঘোষণা কেন করছেন না যে এবার থেকে গোটা রাজ্য জুড়ে কোথাও কোনো মানুষ যদি আইনের শাসন নিজের হাতে তুলে নেয় তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে? তাহলে তো মিটে যায়। মানুষ অতটা সাহস পাবে না আর এগোনোর জন্য। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেশনের হেড এ রাজ্যের, আপনি যদি একটা অত্যন্ত কড়া ভাষায় কথা বলেন, অত্যন্ত কড়া ভাবে কোনো একটা নির্দেশ দেন, মানুষ সেটা মানতে বাধ্য। আশা করব আগামী দিনে এই বিষয়গুলো সামনে আসবে, আগামী দিনে এই বিষয়গুলো উঠে আসবে। তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে মূলত এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, আমরা যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমরাও প্রতিনিয়ত এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি। শুধু আমরা কেন, সাধারণ মানুষও সম্মুখীন হচ্ছেন। আপনার রাজ্যে কে কে কোন দল করবে সেটা তার পার্সোনাল একটা চয়েস। একজন মানুষ তিনি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার হতেই পারেন, যদি তিনি দুর্নীতি না করেন তিনি যে কোনো দলেরই সাপোর্টার হতে পারেন। দুর্নীতি করলে তবে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি ভালো মনে, সুস্থ মনে, মানে দুর্নীতিহীন ভাবে কোনো একটি রাজনৈতিক দলের সাপোর্টার হন, কোনো একটি রাজনৈতিক দলের নেতা হন, বা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কোনো পোস্ট যদি করেন, যে কোনো মানুষ, তাহলে তাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্টের থেকে তাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, সেটা কি আমাদের এই বাংলার কালচার বলুন তো? একদিকে আপনারা বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সাহিত্য, সমস্ত কিছুকে আবার পুনরুদ্ধার করার কথা বলছেন। হ্যাঁ, গত 15 বছরে সত্যি এই কৃষ্টি সংস্কৃতি সাহিত্য এগুলো সবই জলাঞ্জলি গেছিল, নিজের মতন করে সবকিছু চলছিল এখানে। সেটাকে আপনারা পুনরুদ্ধারের কথা একদিকে বলছেন, আবার অন্যদিকে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এই মুহূর্তে সব থেকে বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ঘটনার কথা ব্যক্ত করেন, সেই প্ল্যাটফর্মগুলোতে যেভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সেগুলোর অবক্ষয় হচ্ছে, সেদিকটা আপনারা দেখবেন না? সেটাও তো আপনাদের দেখা উচিত, সেই জায়গাতেও তো নজর দেওয়া উচিত। যে সমস্ত, হ্যাঁ জানি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি এখন তাদের আইটি সেল চালায়, কিন্তু সেই আইটি সেল চালাতে গিয়ে সেখানে মানুষকে অযথা আক্রমণ করা, যেরকম ফিজিক্যাল অ্যাবিউজ করা একটা বড় রকমের মানে প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে, সেখানে আইনের শাসন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেরকমই সোশ্যাল প্ল্যাটফর্মে যখন অ্যাবিউজ হচ্ছে এইভাবে মানুষ, তাহলে সেই জায়গাটাও আপনাদের দেখা উচিত, সেই জায়গাটা নিয়েও কড়া বার্তা আসা উচিত। প্রতিনিয়ত এই কয়েকটা টার্ম এখন যেন ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে, একদিকে সেকু মাকু, একদিকে চটি চাটা, একদিকে চাড্ডি, এই সমস্ত শব্দগুলো, এই শব্দগুলো কেন? এগুলো কি আমাদের সত্যি আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতির মধ্যে পড়ে? মানুষকে বাবা মা তুলে গালাগাল করা হচ্ছে,
অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। হয়তো সেই মানুষটা 70 বছর বয়সী কোনো একটি মানুষ, সে তার রাজনৈতিক পরিচয় যেটাই হোক না কেন, তিনি হয়তো তার রাজনৈতিক কোনো একটা প্রসঙ্গ বা তার রাজনীতি নিয়ে কোনো একটি প্রসঙ্গ তিনি পোস্ট করেছেন, তাকে যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে, কোথায়? এটা তো বাংলার কালচার ছিল না। আমরা তো আমাদের প্রতিটি বয়স্ক মানুষ যারা বাবা, কাকা, জ্যাঠা, এমনকি শিক্ষক শিক্ষিকা, তাদের প্রত্যেককে আমরা সম্মান করতে শিখেছিলাম ছোটবেলা থেকে। বড়দেরকে আমরা সম্মান করতাম। হ্যাঁ, তারা যদি কোনো ভুল বলতো, তাদেরকে বুঝিয়ে বলতাম যে আপনি সেটা ভুল করেছেন, বা আপনারা এই বিষয়টা ভুল বলছেন, সেটুকুন পর্যন্ত বলতাম। কিন্তু তার বাইরে এমনটা তো নয় যে তাদেরকে আমরা অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলবো। তো এই যে সংস্কৃতির আমদানি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলার বুকে, ব্যবস্থা নিন না তার বিরুদ্ধে। কোথাও না কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াই হয়তো দায়ী। মানুষ তার এই যে আইনের শাসন নিজের হাতে তুলে নিচ্ছেন। এই সোশ্যাল প্ল্যাটফর্মকে কন্ট্রোল করার কাজটা শুরু করুন না। যারা এই ধরনের মানে নোংরামো করছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তাদেরকে কন্ট্রোল করুন না, দেখবেন বাইরের সমাজটাও তো ভালো হয়ে যাবে। একটা সুশাসন আমরা আশা করছি আপনার কাছ থেকে, বারবার আমরা সেই জন্য আপনার দ্বারস্থ হচ্ছি। প্রতিটা মানুষ, বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে যে আপনি এমন একটা শাসন ব্যবস্থা এখানে কায়েম করবেন, যে শাসন ব্যবস্থাতে বাংলা তার হৃত গৌরব সেটা ফিরে পাবে। বাংলা যাতে গোটা রাজ্যের কাছে একটা এক্সাম্পল হয়ে উঠতে পারে। ডিম ছুঁড়ে এক্সাম্পল হবে? একটা লজ্জার ব্যাপার না এটা? সোশ্যাল মিডিয়াতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সেটা নিয়ে বাংলা 1 নাম্বার হবে? হতে পারে এটা কখনো? এই আরজি থাকলো তাই আপনার কাছে, আপনাদের কাছে, নতুন সরকারের কাছে, কন্ট্রোল করুন এগুলোকে প্লিজ। বার্তা দিন আপনারা, এমন বার্তা যাতে মানুষ আইনের শাসন নিজের হাতে না তুলে নেয়। এ রাজ্যে যেমন আপনারা এই রাজ্যের শাসনভার হাতে তুলে নিয়েছেন, সমানভাবে বিরোধীরাও যাতে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম, তাদের প্রতিটা বিষয়কে সফলভাবে চালাতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আবারও বলছি, দুর্নীতির আশ্রয় কেউ যদি নেয়, অ্যারেস্ট করুন, তাকে শাস্তি দিন। কিন্তু যারা দুর্নীতির আশ্রয় না নিয়ে সাধারণভাবে কাজ করবার চেষ্টা করছে, তাদের উপরে আক্রমণটা বন্ধ করুন। তাদের উপরে আক্রমণটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিন। আপনারা কি বলেন? রাজ্য সরকার কিভাবে এগোলে পরে ভালো হবে জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ফলো করুন দি এজ ডিজিটাল চ্যানেলটি। ভালো থাকুন।